আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, কি একটা বিশ্রী অবস্থায় যেন আমরা পড়ে গিয়েছি। আমাদের এই বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যাটি, এটি কেবলমাত্র আমাদের দেশের সমস্যা নয়, এমনকি আঞ্চলিক সমস্যা নয়, ইটস এ গ্লোবাল ক্রাইসিস। একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষকে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে একেবারে পুশ ইন করা হলো, ঢুকিয়ে দেওয়া হলো। এবং এই ঘটনার সঙ্গে ভারত জড়িত, চীন জড়িত, মায়ানমার জড়িত, এমনকি আমেরিকার যে গ্রিন সিগন্যাল নেই, এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। তো আওয়ামী লীগ জমানাতে যখন এটা প্রবল আকার ধারণ করলো, সেই প্রথমে তারা শুরু করলো 2012 সনে, তারপরে আবার দ্বিতীয় দফাতে যখন সেই 2014 সনে নির্বাচনের পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলো, তখন এটি ব্যাপক আকারে বাংলাদেশে আসা শুরু করলো। তো আমরা সাধারণত এরা খুব অল্পতে তুষ্টি লাভ করি। ওই সময়তে আমাদের দিনী ভাই বোনেরা সবাই জান্নাত পাওয়ার আশা করলো। রোহিঙ্গা ভাই বোনদেরকে আশ্রয় দেওয়ার জন্য দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়ল। এবং ক্ষমতাসীন সরকার তারাও মনে করলো যে এই কাজ করে যদি মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, এই উপাধি পাওয়া যায়, নোবেল পুরস্কার পাওয়া যায়, তাহলে দেশের কি হলো না হলো এটা পরে দেখা যাবে। ফলে রাষ্ট্রনায়কোচিত যে চিন্তা কিংবা আমাদের দেশের যে সাধারণ নাগরিকদের যে আবেগ বর্জিত বাস্তব চিন্তা, এটি না থাকার কারণে আমাদের সেই জাতীয় আয়ের উপর রোহিঙ্গারা এসে ভাগ বসালো। এবং আপনারা অবাক হয়ে যাবে যে পর্যন্ত রোহিঙ্গাদের পিছনে না হলেও 60 থেকে 70 হাজার কোটি টাকা বাংলাদেশের, এই দরিদ্র বাংলাদেশের পকেট থেকে চলে গিয়েছে এদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য। এবং পুরো এলাকা মানে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি থেকে শুরু করে এমনকি সৌদি আরব পর্যন্ত এই বাংলাদেশি রোহিঙ্গাদের যে দাপট, যারা এর ভুক্তভোগী কেবল তারাই বলতে পারবেন যে রোহিঙ্গাদের কারণে তাদের জীবনযাত্রায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্যাটা প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে, আমাদের এখানে মানবিক বিপর্যয় তৈরি করে ফেলেছে। এবং একই সঙ্গে সীমান্তের ওপারে, টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের যে সামরিক জান্তা সরকার, স্বৈরাচারী সরকার, তাদের সঙ্গে সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, সেই আরাকান আর্মির যে দীর্ঘদিন যুদ্ধ, সেই যুদ্ধের পরিণতিতে এখন পুরো রাখাইন অঞ্চল তারা দখল করে নিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড়, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক যে বিপর্যয়, সেটি হলো যে এই আরাকান আর্মি, এই আরাকান আর্মিকে যদি আমাদের যারা সামরিক বিশেষজ্ঞ ছিলেন তাদের পরামর্শ মতো আরো 1 থেকে 1.5 বছর আগের থেকে এদেরকে সাহায্য করা হতো, সহযোগিতা করা হতো, তাহলে এই রোহিঙ্গা সমস্যাটি এখন আমরা সমাধান করতে পারতাম। কিন্তু আমরা ওই সময়টাতে আরাকান আর্মির সাথে কোনো যোগাযোগ রক্ষা করিনি। রক্ষা না করার কারণে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ভালো নয়। আবার অন্যদিকে মায়ানমারের যে সামরিক জান্তা, তাদের সঙ্গে আমরা এখনও সম্পর্ক রাখার চেষ্টা করছি। ফলে এই সাম্প্রতিক সময়টিতে প্রায় 230 কিলোমিটারের মতো যে সীমান্ত রয়েছে মায়ানমারের সঙ্গে, পুরোটাই এই সীমান্ত এখন আরাকান আর্মির দখলে। এবং সেই যে রাখাইনদের যে রাজধানী মংডু বা প্রধানতম শহর যে মংডু, এই শহর তারা দখল করে নিয়ে তারা সেখানে যে রাজত্ব কায়েম করেছেন, সেই রাজত্ব বাংলাদেশের জন্য সুখকর নয়। ইতিমধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে যে আমাদের যোগাযোগের প্রধানতম মাধ্যম যে নাফ নদী, এই নাফ নদীর উপর আরাকান আর্মির দখল এতটা শক্তিশালী তারা প্রতিষ্ঠা করেছে যে ওখানে বাংলাদেশে কোনো জেলের নৌকা, ট্রলার, এমনকি কোনো সরকারি যানবাহনও চলাচল করা যাচ্ছে না, চলাচল করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নৌবাহিনীর বা কোস্টগার্ডের যে বাহনগুলো তারা টহল দিচ্ছে বটে, কিন্তু এই অবস্থার মধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। এখন এই আরাকান আর্মির উপর চীনের একটা নিদারুণ, যাকে বলা হয়, কর্তৃত্ব রয়েছে। এবং বাংলাদেশ নিয়ে এখন একদিকে ভারত আর একদিকে চীন যেভাবে খেলছে, সেখানে যদি চীন কোনো মতে বিগড়ে যায় এবং তারা যদি আরাকান আর্মিকে এসে বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেয়, এটি কত বড় একটা বিপদ এবং বিপত্তি হতে পারে এটি কল্পনা করা যাচ্ছে না। তো আরাকান আর্মিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এটা এখানে একটা ত্রিশঙ্কু বা ত্রিমাত্রিক বিরোধ তৈরি করেছে। এই আর্মি বাংলাদেশের কাছে যখন সাহায্য চেয়েছিল,
আমরা সে সাহায্য দেইনি। আর বাংলাদেশে যে সকল রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের একটি বিরাট অংশ এই আরাকান আর্মিদের বিরুদ্ধে মায়ানমারের যে সামরিক জান্তা তাদের পক্ষ অবলম্বন করে এই বাংলাদেশ থেকে তৎপরতা চালিয়েছে এবং এদের আত্মীয় স্বজন যারা ছিল সেই রাখাইনে সেখানে তারা এই আরাকান আর্মির সাথে ফাইট করেছে। তো কাজেই আরাকান আর্মি যদি সীমান্তের এপারে না আপনাদের এপারে রাখাইন রাজ্যের এপারে রোহিঙ্গাদের কথা চিন্তা করেন বাংলাদেশে আশ্রয়, তারা তাদেরকে শত্রু মনে করছে। দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে তাদের এখনো পর্যন্ত কোনো কূটনৈতিক সম্পর্কের ব্যবস্থা স্থাপিত হয়নি, ফ্রেন্ডশিপ হয়নি। তৃতীয়ত ভারতের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক। এখন এই তিনটে সম্পর্ক এখানে রাখেন। অন্যদিকে বাংলাদেশের অন্যান্য সীমান্তে একটা যুদ্ধ রব শুরু হয়ে গেছে এবং ভারতের যে প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যম বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক এই কূটনৈতিক সম্পর্কটাকে একেবারে রীতিমতো তলানিতে নিয়ে এসেছে। সীমান্তে যে কি হচ্ছে এটির বাস্তব চিত্র আমরা জানি না। এর কারণ হলো আমাদের মিডিয়াগুলো, বাংলাদেশের যে মিডিয়াগুলো, এটা কোনো সচিত্র প্রতিবেদন তারা প্রকাশ করছে না। আর আমাদের সামাজিক মাধ্যমে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মধ্যে এমন কেউ নেই যারা এই সীমান্তের এই বিষয়গুলো নিয়ে ড্রোন উড়িয়ে আসলে ও পাশে কি হচ্ছে এ পাশে কি হচ্ছে এরকম যাকে বলা হয় ইউটিউব জার্নালিজম যেটাকে বলা হয় ওটা আমরা কেউ করছি না বাংলাদেশে। তো কাজেই আমরা সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর যাকে বলা হয় প্রস্তুতি কেমন এটা আমরা জানি না। আবার ভারতীয় সেনাবাহিনীর যে অবস্থা কি এটা ভারতের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো কথা বলছেন না। নরেন্দ্র মোদী সাহেব কোনো কিছুই বলছেন না, বরং আকার ইঙ্গিতে বিভিন্নভাবে তারা যে সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন তাতে স্পষ্টত মনে হয় বাংলাদেশের সঙ্গে তারা একটা কনফ্রন্টেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ভারতের অনেক সিনিয়র সাংবাদিক, রাজনীতিবিদ, তারপর বুদ্ধিজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তারা ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশকে আক্রমণ করার জন্য এবং যাচ্ছে তাই ভাষায়। তো এই সমীকরণটা আপনি রাখেন, একটা সমীকরণ হলো এটা, অর্থাৎ আমাদের এই দেশে আমরা কিছু জানি না আর ওদিকে ভারত থেকে যা জানছি তা বলতে গেলে আমাদেরকে আতঙ্ক ধরিয়ে দেয়, এই বুঝি ভারত আক্রমণ করে বসলো। 2 নম্বরে যেটা হলো সরকারের পক্ষ থেকে এখন যারা আছেন তাদের যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেশন নেই, জনগণের প্রতিনিধি তাদের মধ্যে নেই, ফলে ওই যে সীমান্ত এলাকাতে বাংলাদেশের সীমান্ত এলাকাতে সত্যিকার অর্থে জনগণের যে দুর্ভোগ দুর্দশা আতঙ্ক কিংবা এই সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে এবং তারা খুব অলনে ছাড়েন এসে উপদেষ্টা হয়ে যাওয়ার কারণে এই দেশের রাজনীতিতে যদি বিপর্যয় ঘটে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি একটা সমস্যা হয়, এদেশের যে সামরিক তন্ত্র মিলিটারি সিস্টেম এটাতে যদি একটা সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যে কতটা হুমকির মধ্যে ফেলবে এটি বোঝার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, সেন্সিবিলিটি দরকার, এটি বর্তমান প্রশাসনের নেই। ফলে এখানে এক ধরনের ল্যাকিংস